সুপ্রিয় দর্শক মণ্ডলী, সেভেন সিমেন্ট ফ্রন্টলাইনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। আমাদের অতিথি আজকে ডক্টর জাহিদুর রহমান, রাজনৈতিক বিশ্লেষক এবং শিক্ষক। অন্য একজন অতিথি আমাদের সঙ্গে যোগ দেওয়ার কথা, আমরা এখন অপেক্ষা করছি। তার নামটা মানে কি আর কি, আমিরুল মুমিনিন মানিক, তিনি আমাদের সাথে যোগ দেবেন। তো জাহিদ, আপনাকে দিয়ে শুরু করব। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে শুরু করে প্রিন্ট মিডিয়া, সব মিডিয়াতেই একটাই খবর, জামাতের আমিরের আইডি হ্যাক হয়েছে কি হয় নাই, এই নিয়ে একটা বিতর্ক এবং ওয়েব দুনিয়া একটা টান উত্তেজনা। আসলে ব্যাপারটা কি? আপনার কিছুক্ষণ আগে আপনার একটা ভিডিও দেখে আসলাম, ও সেখানে আপনি এই প্রশ্নটাই তুলেছেন। মানে ওয়েব দুনিয়াতে না, এটা নির্বাচনের মাঠে চলে গেছে। আমরা খেয়াল করলাম জনাব তারেক রহমান ওই স্ট্যাটাসটা নিয়ে তার কথা বলেছেন, জামাতের আমির সে আবার এই যে হ্যাক হওয়া প্রশ্ন তুলেছেন, প্রসঙ্গ তুলে খুব কঠোর শব্দ ব্যবহার করেছেন, উনি ইতর শব্দটা ব্যবহার করেছেন দেখলাম। তো এটা একদম নির্বাচনের মাঠেই চলে গেছে। এখন আসলে যেটা দাঁড়ালো, এই প্রশ্নটা এখন এসে হাজির হয়েছে, যেটা হ্যাক হয়েছে কি হয় নাই বা কিভাবে এই স্ট্যাটাসটা আসলো। গতকাল জামাতের পক্ষ থেকে একটা ব্রিফিং করা হয়েছে, তাদের আইটি টিম এসছেন এবং তাদের পিআর টিম সবাই মিলে। খুবই দুর্বল প্রেজেন্টেশন আমি এভাবে বলবো, কারণ হচ্ছে এটা সাধারণের উদ্দেশ্যে করা হয়েছে, সুতরাং সাধারণ কি খুব ভালো মতো বুঝবে? আমি সাধারণদের চাইতে, আমাদের সাধারণ শিক্ষিত মানুষদের চাইতে একটু বেশি টেকনিক্যাল জ্ঞান রাখি। তারপর আমার এই লেভেলের রাখি না যে আমি সব কিছু নিজ থেকে বুঝে যাব, হাইটেক না। হ্যাঁ, হাইটেক না, এক্স্যাক্টলি। সো আমি চেষ্টা করলাম কতজন কতভাবে এই ইস্যুগুলো নিয়ে কথা বলছে। এর মধ্যে খুব স্বাভাবিকভাবেই যেটা হয়েছে, একটা অংশ মানে নানান রকমভাবে বায়াসড মানুষ আছে, কেউ ওই পক্ষের কেউ এই পক্ষের, দু একজন নিউট্রাল যারা আছেন তাদেরও কথা শোনার চেষ্টা করেছি। তাতে আমার যে পারসেপশন হয়েছে, জামাতের যে প্রেজেন্টেশন, জামাতের যে ক্লেইম, সেটাকে ঠিক লজিক্যাল মনে হয়নি। বিশেষ করে তাদের আইটি টিম বলছেন যে তার এক্স যে অ্যাকাউন্ট সেটা হ্যাকড হয়েছে, তার একটা সেশন হ্যাকড হয়েছে, মানে অ্যাকাউন্ট হ্যাকড হয়ে গেছে। তখন অনেকে প্রশ্ন করছে, অ্যাকাউন্ট হ্যাক করলো, অন্য কিছু কেউ রিচে নিল না? একটা ফিশিং ইমেইলের কথা বলা হচ্ছে, সেটা 10 জানুয়ারি এসছে, এটা এতদিন ধরে কিছুই করেনি, এটা এখন নানান প্রশ্ন। কিন্তু জামাতেরই পরে অফিসিয়াল স্টেটমেন্ট দেওয়া হলো যে না, অ্যাকাউন্ট না, ফোনের কন্ট্রোল চলে গিয়েছিল হ্যাকারদের হাতে, সেখান থেকেই তারা এক্স অ্যাকাউন্ট কন্ট্রোল করেছে। তো এই দুটো জিনিস, কারণ যখন তাদের টেকনিক্যাল টিম যে ব্যাখ্যা দিল, তাতে অদ্ভুত কতগুলো নতুন প্রশ্ন তৈরি হয়েছে, যেগুলো তারা জবাব দিতে পারছিলেন না মনে হচ্ছে অ্যাপারেন্টলি। আমি আবারও বলছি, আমি যেহেতু পুরোপুরি হাইটেক না, আমি অ্যাভেলেবল ইনফরমেশন থেকে বুঝছি। আমার কাছে তাদের লজিক্যাল ব্যাখ্যাটা এরকম, আইটি টিম যেটা বললো, তারপর অনেকগুলো নতুন প্রশ্ন তৈরি হয়েছে যেগুলোর জবাব আসলে ঠিকমতো দেয়া যাচ্ছিল না। সে কারণেই সম্ভবত তারা এবার ডিভাইসের কন্ট্রোল নিয়েছে এবং ডিভাইস থেকে ইত্যাদি ইত্যাদি করেছেন এই ধরনের। কিন্তু বিষয়টা কি নারীদের নিয়ে, তাই তো? নারীদের নিয়ে ইনফ্যাক্ট নতুন কিছুই না। আমরা আল জাজিরাকে তিনি সজ্ঞানে একেবারে সুন্দরভাবে যে ব্যাখ্যা দিয়েছেন, দুটো প্রশ্ন, একটা হলো নারীরা কেন পার্টিসিপেট করছেন না নির্বাচনে, কেন মনোনয়ন দেয়া হয়নি, এরটা করতে করতে একটা প্রশ্ন আসলো, যেটাই আসলে মূল জায়গা, সিরিয়াস ডিবেটের প্রশ্ন। সেটা হচ্ছে একজন নারী কি জামাতের আমির হতে পারবে কিনা। এই প্রসঙ্গে তিনি যে যুক্তিগুলো এনেছেন, এই স্ট্যাটাসও অলমোস্ট একই রকমই সব। জাস্ট ওখানে একটা শব্দ ছিল যেটা খুবই আপত্তিকর। বাংলাদেশের কেউ কেউ এ ধরনের মন্তব্য করেছেন, পাবলিকলিও করেছেন, আগে অনেক হুজুর ওয়াজে করেছেন, কিন্তু ওনার জায়গা থেকে এইটা, ফলে কন্টেন্টের মধ্যে আসলে ডিফারেন্ট কিছু না। যেমন ধরুন, একজন নারী জামাতের আমির হতে পারবেন না, ওনার যুক্তি হচ্ছে যে নারী প্রেগনেন্ট হয়, নারী ব্রেস্ট ফিড করে, মানে প্রেগনেন্ট হয়ে ব্রেস্ট ফিড করে নারী এই দেশের বহু জায়গায় দুর্দান্ত সব কাজ করছে। তার চেয়ে জরুরি কথা, জামাতের আমির হওয়ার যে বয়স, সেই বয়সে নারীরা কি প্রেগনেন্ট হওয়া বা ব্রেস্ট ফিড করার বয়সে থাকেন? মানে আমার সাথে সাথেই মনে হয় এটা তো কোনো লজিক নেই আর কি। বলে ফেললেন। এর আগে একটা জায়গায় মানে ওনার এই মানসিকতা আছে, ওনাদের দলের এই স্ট্যান্স আছে, এবং তাদের নারী সদস্যরা, তাদের যিনি সেক্রেটারি জেনারেল, তিনি গতকালই একটা প্রোগ্রাম থেকে বেরিয়ে নির্বাচন কমিশনের বাইরে সাংবাদিকদের সাথে দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন যে এটা আমরা আমির হতে পারবো না, এটা জেনেই এই রাজনীতি করতে এসেছি। শুধু সেটা না, এর আগে কিছুদিন আগে একটা সভায় জামাতের আমির তরুণদেরকে বলছেন, তোমরা কেউ কামলা ঘরে আনবা না, রানী আনবা। মানে কাজ করা নারীদের প্রতি, বাইরে যাওয়া নারীদের প্রতি তার একটা নেতিবাচক ধারণা, বিদ্বেষ। এটা কিন্তু
এক্সপোজড, এটার মধ্যে কোনো লুকো ছাপা নাই। সো স্ট্যাটাসে তাই আছে, এখন ওই শব্দ বলুক বা না বলুক তার এই অবস্থান তো পাল্টায়নি। শুধু সেটা না, আমরা এখন এই প্রশ্নটাও আসলে করতে চাই। বাংলাদেশের কনস্টিটিউশন আর্টিকেল 28 অনুযায়ী নারী পুরুষের সমান অধিকার অর্জন করবে রাষ্ট্র এবং সব ক্ষেত্রে। তাহলে আমির হতে পারবে না। ওনারা কিন্তু আবার এখানেও ট্রিক করছেন, মানে ওনাদের সব যাবতীয় রাজনীতির ট্রিকে ব্যস্ত, মানে ফান করে এখন গুপ্ত বলা হচ্ছে, একটা গুপ্ত শর্ত এটা। কারণ হচ্ছে ওনাদের কনস্টিটিউশনে আমি মনে করি আমির হওয়ার যে যোগ্যতা আমি পড়েছি, ওটার 1 নম্বর যোগ্যতা হওয়া উচিত ছিল তাকে অবশ্যই পুরুষ হতে হবে, ওটা তো লেখা নাই। কিন্তু যখন আমির স্বয়ং নিজে ঘোষণা করেন, নারী সদস্যরা তাদেরও সেক্রেটারি জেনারেল যখন বলেন, তার মানে এটা তাদের নিয়ম। তাহলে আমরা প্রশ্ন করতে পারি এই আনকনস্টিটিউশনাল বিষয়টা রেখে জামাত রাজনীতি করছে কিভাবে? আমরা আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে, আমাদের কনস্টিটিউশনের প্রিয়াম্বলে মানবিক মর্যাদার কথা বলেছি, হিউম্যান ডিগনিটি। হিউম্যান ডিগনিটি মানে হচ্ছে একটা মানুষ হিসেবে কতগুলো রাইট এন্টাইটেলড হবে, সে ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে। এখন জামায়াতে ইসলামী, হ্যাঁ কোনো কোনো জায়গায় আছে, এগুলো কনস্টিটিউশনে আছে, ধরুন একটা মসজিদের ইমাম, এটা তো সবার জন্য মুক্ত থাকা যাবে না, এটা অন্য ধর্মের কারোর জন্য মুক্ত থাকা যাবে না। কিন্তু একটা রাজনৈতিক দল কোনো ধর্মীয় সংগঠন না, সেখানে শুধু নারী না, একজন হিন্দু বা কোনো অমুসলিম মানুষ জামাতের আমির হওয়া দূরে থাকুক, জামাতের কেন্দ্রীয় সদস্য বা রুকন হতে পারেন না। উনি হতে পারেন একজন সহযোগী সদস্য। যে সহযোগী সদস্য আমরা ছোটবেলায় যে খেলতাম, দুধ ভাত বলতাম, মানে ওনার কিন্তু কেন্দ্রীয় কোনো কর্মকাণ্ডে কোনো কিছুতে রুকনদেরই মূল কাজ, ওনাদের কোনো কাজ নেই। সো এই প্রশ্নগুলো আসলে এখন রাজনীতির মাঠে আসবে এবং বিএনপির দিক থেকে রাইটলি নারীদের ব্যাপারে তার যে অবস্থান সেটাকে প্রশ্ন করা হচ্ছে। আবার এখানে একটা খুবই ভয়ঙ্কর প্রশ্ন উঠতে পারে, জামাতের আমির বলছেন, মানে এই ক্যাম্পেইনে তো দুদল কারো নাম তুলছে না, বিএনপিকে স্পষ্টভাবে ইঙ্গিত করে বলছেন যে তারা এটা ঘটিয়েছে, এটা নিয়ে তারা রাজনীতি করতে চায়। একটা হ্যাকিংয়ের ঘটনা ঘটেছে, যদি ঘটে, আমি তাদের বক্তব্য যদি সঠিক ধরে নিই, কিসের ভিত্তিতে তারা আসলে এই অভিযোগ করছে, এটা কিন্তু মারাত্মক অভিযোগ, কিন্তু উনি করে ফেললেন। তাতে কি এটা মনে হতে পারে যে এইভাবে অ্যাকিউজ করার জন্যই এই ধরনের একটা জিনিস তৈরি করা হলো? তাও আবার 9 ঘন্টা পরে কেন? 9 ঘন্টা, এই প্রশ্নগুলোর জবাব তাদেরকে দিতে হবে। তো মামলা করা হয়েছে 12 ঘন্টা বা তার চেয়ে বেশি সময়, প্রায় 12 ঘন্টা পর। এই জিনিসগুলো তো তাদেরকে জানা, মানে জবাব দিতে হবে। এটা এত সেন্সিটিভ ব্যাপার, এত সেন্সিটিভ ব্যাপার। আর যে হ্যাক হয়েছিল এই জিনিসটা মিডিয়াতে অনেক আগে আসা উচিত ছিল, যখন শোরগোল শুরু হলো তারপর তারা এইসব কথা বলতে শুরু করছেন। অথচ এটা সাথে সাথে দরকার ছিল জানিয়ে দেওয়া। জামাত আমিরের এরকম একটা ঘটনা ঘটেছে, এটা মিডিয়া মুহূর্তেই কভার করতো। খুলনার জনসভায় তারেক রহমান এই ব্যাপারে স্পষ্ট বক্তব্য রেখেছেন। এখন খুব স্বাভাবিকভাবে হবে, একটা দল যখন নারীদেরকে এই দৃষ্টিতে দেখে, নারী অধিকারকে এভাবে দেখে, নারীদের প্রতি বৈষম্যমূলক বা নেতিবাচক ধারণা বা কখনো কখনো বিদ্বেষমূলক ধারণা পোষণ করে, তখন প্রতিপক্ষ এই ঘটনাটা তো ঘটবে। আর বাংলাদেশে এটা শুধুমাত্র একটা সময় যেটা ছিল যে শিক্ষিত নারীরাই ঘরের বাইরে কাজ করেছেন, এখন বহু বছর থেকে আমাদের গার্মেন্টের কথা আমরা বলি, শুধু গার্মেন্ট না, আমাদের কৃষিতে বিরাট পার্সেন্টেজের নারী মাঠে গিয়ে কাজ করেন, বিভিন্ন জায়গায় মাটি কাটা, ইট ভাঙা, কনস্ট্রাকশনে প্রচুর নারী কাজ করেন। তো তাদের জন্য, তাদের দিক থেকে যেহেতু এটা একটা ঝুঁকির প্রশ্ন আছে, প্রতিদ্বন্দ্বী যে রাজনৈতিক দল আছে সে এটা ব্যবহার করতে চাইবেই। তারেক রহমান ঠিক সেটাই করছেন। যেহেতু অনেক ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আমিরুল মুমিনিন মানিক, রাজনৈতিক বিশ্লেষক। মানিক, আপনাকে স্বাগত। অনেক ধন্যবাদ আপনাকে। আমি কিছুক্ষণ আগে যেটা কথা বলছিলাম জাহেদের সঙ্গে, জাহেদকে জিজ্ঞেস করেছিলাম যে জামাতের আমিরের আইডি হ্যাকড হয়েছে, এই নিয়ে একটা বিতর্ক হয়েছে কি হয়নি, এই নিয়ে একটা বিতর্ক হচ্ছে। তো এই নিয়ে তিনি তার বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন যে এটা যতটুকু জানা যায় হ্যাক হয়েছে, এর কোনো দালিলিক কোনো প্রমাণ নেই। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জাহেদ ভাইকে এবং যারা এই মুহূর্তে দেখছেন। 16 বছরের প্রেম, সেই প্রেমটা ভেঙে গেছে, বিএনপি এবং জামাতের প্রেম। স্টুডেন্ট লাইফে যারা প্রেম করেছেন তারা নিশ্চয়ই জানেন যে প্রেম ভেঙে গেলে এরপর একে অপরের বিরুদ্ধে কি পরিমাণ ঘাতক হয়ে ওঠে এবং প্রতিহিংসা পরায়ণ হয় দুই পক্ষই। আমি কোনো এক পক্ষের কথা বলছি না যে মেয়েটি হয়তো বেশি আক্রমণাত্মক হয়ে উঠলো অথবা ছেলেটি, তেমনটি না, দুপক্ষ থেকেই। তো 16 বছর তো তারা একসঙ্গেই ছিল, একসঙ্গে তারা আন্দোলন করেছে, জেলখানায় গিয়েছে।
গুমের শিকারও হয়েছে এবং অনেকে দেশ ছেড়ে বিদেশে চলে গেছেন। এখন আমরা ধারাবাহিকভাবে যেটা দেখছি, কথার সংঘাত মাঠেও গড়াচ্ছে। রাজনীতিতে নানা ধরনের কৌশল থাকবে, কিন্তু যেন অপকৌশল না থাকে। আপনি যে কথাটি বললেন যে ওই প্রসঙ্গে আমি আসছি, যে জামাত আমিরের এই যে এক্স হ্যান্ডেল হ্যাকড হয়েছে কি হয়নি, সেটা নিয়ে এখন প্রশ্ন উঠেছে এবং আজকে রাষ্ট্রপতির দফতর থেকেও এই বিষয়ে তদন্ত শুরু হয়েছে। তদন্ত হোক, তদন্ত হলে যদি প্রমাণিত হয় যে হয়নি। রাষ্ট্রপতির দপ্তর কেন? রাষ্ট্রপতি দপ্তরের একজন কর্মকর্তার ইমেল ব্যবহার করে হ্যাক করা হয়েছে বলে জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে, যে কারণে রাষ্ট্রপতির দফতর তদন্তের উদ্যোগ নিয়েছে। আবার ডিবি পুলিশের পক্ষ থেকে তদন্ত করা হচ্ছে। এখানে একটা প্রশ্ন হচ্ছে যে এর শেষ কোথায়? আমরা পরস্পরের বিরুদ্ধে এই যে কথার যুদ্ধ এবং পরবর্তীতে আমরা দুপক্ষই চরিত্র হননের একটা পরিস্থিতি দেখছি, এর আসলে শেষ কোথায়? যদি আমি শেষটার দিকে তাকাই, তাহলে আমাকে ওই আবার 16 বছরের পেছনে ফিরে যেতে হচ্ছে। আচ্ছা, বিএনপিকে বাদ দিয়ে এই মুহূর্তে কি নির্বাচন সম্ভব? সম্ভব তো না। অথবা যদি জামাতকে বাদ দিই, এনসিপিকে বাদ দিই, তাহলে কি নির্বাচন সম্ভব? সম্ভব না। দুটো পক্ষই লাগবে এবং দুটো পক্ষই কিন্তু তফসিল ঘোষণার পর সুন্দর শুরু করেছিলেন, কিন্তু আমরা দেখলাম আস্তে আস্তে এই কথার যুদ্ধ মাঠে গড়ালো, হত্যাকাণ্ড সংগঠিত হলো এবং একে অপরের বিরুদ্ধে নানা ধরনের অপবাদও দিচ্ছে। জামাত নেতার এই এক্স হ্যান্ডেল হ্যাক হওয়ার বিপরীতে আমরা দেখছি যে আবার তারেক রহমানের বিরুদ্ধে মিছিল হচ্ছে, সেই মিছিলে তীব্রভাবে বাক্য ছড়ে দেওয়া হচ্ছে। আবার জামাতের আমিরের এই এক্স হ্যান্ডেল নিয়ে নানা ধরনের প্রচার দেখছি। সব মিলিয়ে এটা আসলে আমাদের জন্য ভালো পরিস্থিতি তৈরি করবে না। আমি যখন আসছিলাম তখন আপনার একটা লেখা পড়ছিলাম যে বিপ্লব কেন ব্যর্থ হয়, এটা আপনি গণ অভ্যুত্থানের পরে লিখেছিলেন। সেখানে কিন্তু আপনি দেখিয়েছিলেন যে কিভাবে তিউনিসিয়ায় বিপ্লব ব্যর্থ হয়েছে, আরও অনেক রাষ্ট্রে বিপ্লব ব্যর্থ হয়ে গেছে। তিউনিসিয়ায় 2010 সালে যে বিপ্লবটি হলো, এখন পর্যন্ত সেখানে গণতন্ত্রের সূচনা হয়নি। একইভাবে মিশরের উদাহরণ দেওয়া যায় এবং যুগে যুগে এটা হয়েছে। তো এইরকম একটা সুবর্ণ সুযোগকে আমরা যদি নষ্ট করে ফেলি, পারস্পরিক দ্বন্দ্ব, সংঘাত এবং আমরা যদি সংক্ষুব্ধ হয়ে উঠি, তাহলে তো ফ্যাসিবাদের সেই সময়কেই স্মরণ করিয়ে দিচ্ছে। সবাইকে তো সংযমী হওয়া উচিত। রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতৃবৃন্দ যারা আছেন, অন্তত তাদেরকে বিতর্কমুক্ত রাখা উচিত ছিল। এই পরস্পরের কথাই আমি বলছি। তারেক রহমান এসেছেন, দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন, তাকে বিতর্কমুক্ত রাখলে বাংলাদেশের রাজনীতি যেমন সুন্দর থাকবে, একইভাবে বিএনপির প্রধান প্রতিপক্ষ এই মুহূর্তে জামাতের নেতৃত্বাধীন 11 দলীয় জোটের পরিচিত মুখ বা এই মুহূর্তে তাদের পোস্টার বয় ডাক্তার শফিকুর রহমান যদি বিতর্কিত হন বা নিন্দিত হয়ে যান, তাহলে তো পুরো রাজনৈতিক ব্যবস্থাটা কলুষিত হয়ে উঠবে। তো একটা সমঝোতা দরকার। না, এর জন্য আপনি কাকে দায়ী করবেন? এর জন্যে আমি মনে করি যে আমাদের উপলব্ধিহীনতা, বোধহীনতাকে আমি দায়ী করতে চাই। এটা যে খুব ভালো ফল বয়ে আনবে না। আমাদের মতাদর্শিক দ্বন্দ্ব থাকবে, আমাদের যুক্তির পিঠে যুক্তি থাকবে, কিন্তু আমরা যদি সংঘাতে যুক্ত হই, ধ্বংস করি, নিন্দা করি, পরচর্চা করি এবং কারোর বিরুদ্ধে এমন এমন মন্তব্য করি, ফলে কি হবে যে এটা আলটিমেটলি 16 বছরের সেই সময়ের পুনরাবৃত্তি ঘটাবে। আপনার কাছে আসছি, আপনি মানিকের বক্তব্যটা শুনলেন। আপনি এই অবস্থানটাকে আপনি কীভাবে দেখছেন, যে আসলে পরস্পর বিরোধী বক্তব্যের ফলে আমরা কোথায় যাচ্ছি? আমি এখন পর্যন্ত মনে করি না সমস্যা আছে। মানে এই আলাপটা আমি চারদিকে শুনছি, কারণ হলো আমরা এটা এক্সপেক্ট করেছিলাম সম্ভবত, যেহেতু আমরা মানিক ভাই যে 16 বছরের প্রেমের কথা বলছেন, সেই প্রেমটা একইভাবে থেকে যাবে, এটা একইভাবে থাকার কোনো কারণ নেই। যখন দুটো দল প্রতিদ্বন্দ্বিতা করছে রাজনীতির মাঠে ক্ষমতায় যাওয়ার জন্য, আমরা যতই দায়িত্বে যাওয়াটা বলি, এগুলো ইউফেমিস্টিক কথা, আসলে ক্ষমতায় যেতে চান সবাই, এবং এই ফাইটটা চলবে। এবং সোফার আমি মনে করি যা হয়েছে, যত দূর হয়েছে, আমি এর চেয়ে বেশি কিছু হলেও ভয় পাই না। গণতান্ত্রিক রেটরিকের একটা রেড লাইন, ইটস সাবজেক্টিভ। মানিক ভাইয়ের কাছে যেটা মনে হচ্ছে যে এটা সম্ভবত রেড লাইন ক্রস করে ফেললো, অনেক বেশি হয়ে গেল, আমার কাছে মনে হয় রেড লাইন থেকে আমরা এখন বেশ খানিকটা দূরে আছি। একটা উদাহরণ দিই। অবিশ্বাস্যভাবে এই দুই নেতা এখনো পর্যন্ত পরস্পরের নাম, ব্যক্তিত্ব, দলের নামও উচ্চারণ করেননি। এই যে জামাতের আমির এই হ্যাকিং এর জন্য যে বিএনপিকে ব্লেম করছেন,
করছেন আমরা বুঝতে পারছি, কিন্তু উনি নাম বলেননি। আবার জনাব তারেক রহমান যে এই স্ট্যাটাসটাকে কেন্দ্র করে তাকে সমালোচনা করছেন, দলকে সমালোচনা করছেন, সেখানেও দলের নাম বলেননি। মানে নির্বাচনে আমাদের এই অঞ্চলে তো বটেই এগুলো হওয়ার সমূহ সম্ভাবনা থাকে। আর আমি প্রায় বলছি যে গ্লোবাল স্ট্যান্ডার্ড, মানে আমরা আমাদের এশিয়া, সাউথ এশিয়া বাদ দিই, ইউরোপ আমেরিকার মতো দেশগুলোতে যখন আমরা খুবই বিরাট বেঞ্চমার্ক ধরতাম যে এগুলোই গণতন্ত্র, ওই দেশগুলোতেও এখন যেহেতু রাইটিস্ট পপুলিস্টদের উত্থান হচ্ছে, সো রাইটিস্ট পপুলিস্টরা যখন তাদের খুবই টাফ রেটরিক ব্যবহার করছেন, তার পাল্টায় যিনি থাকেন তিনি যদি লিবারেলও হয়ে থাকেন, তিনিও দেখা যায় তার ওটার সাথে ম্যাচ করার জন্য তাকেও টাফ হয়ে উঠতে হচ্ছে। আমি তো মনে করি সেই তুলনায় আমরা এখন পর্যন্ত, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, যথেষ্ট স্বাভাবিক আছি, ঠিক আছি। এবং দু একটা জায়গায় না হলে ভালো হতো যে আমরা তথ্যর ভিত্তিতে কথা বলবো, তথ্য সঠিক না হলে হবে না, কিন্তু কিছু কিছু ডেভিয়েশন তো হতেই পারে। দুটো পার্টি যখন ফিয়ার্সলি কম্পিট করে, যেমন জামাতের আমির, আমি খুশি হতাম বিশেষ করে তারা যে ধারার, যে ঘরানার রাজনীতির কথা বলেন, তাদের ব্র্যান্ডিং হচ্ছে সৎ মানুষের শাসন, ব্র্যান্ডিং হচ্ছে আল্লাহর আইন চাওয়া। সেখানে মানিক ভাই যেটা বলছেন উইচ ইজ রাইট, যে একটা তদন্ত হচ্ছে, তদন্ত হোক, কিন্তু তদন্তের আগেই তো তিনি এটাকে বিএনপির প্রতি অ্যাট্রিবিউট করে সমালোচনা করে ফেলছেন। এটাও যে খুব বাড়াবাড়ি হয়ে গেছে আমি সেটাও মনে করি না। এগুলোর এই ধরনের দেশে নির্বাচনের আগে হতে পারে। আর যে কয়দিন আছে আমি এবার বেশ কনফিডেন্ট বাংলাদেশের এই নির্বাচনী ক্যাম্পেইন ভবিষ্যতে আমাদের যে ভালো নির্বাচনগুলোও হয়েছিল সেগুলোর স্ট্যান্ডার্ডেও খুবই উঁচুতে থাকবে। কারণ হলো আগের ক্ষেত্রে আমরা বেগম খালেদা জিয়াকে দেখতাম তিনি সৌজন্য শালীনতা মেনটেন করতেন, কিন্তু তার অপরপক্ষ শেখ হাসিনা এগুলো কখনো মেনটেন করেননি। সুতরাং দুইজনই করছেন, এই নজির আমি মনে করি এবার স্থাপিত হতে যাচ্ছে। আমি শঙ্কিত না। ডেমোক্রেটিক দেশগুলোতে যেটা হয়, নির্বাচনের আগে যথেষ্ট টাফ ফাইট হবে, কাজ হবে, দিনের শেষে যখন শেষ হয়ে যাবে তারপর তারা তাদের মতো করে কাজ করবে। একটা উদাহরণ দিই, আমেরিকাতে ভিন্ন দলের মানুষ না, ওবামা এবং হিলারির প্রাইমারিতে যে পরিমাণ কাদা ছোড়াছুড়ি যদি আমরা বলি পরস্পরের সাথে করেছিল, আমেরিকাতেই আলোচনা হয়েছে যে ডেমোক্রেটিক পার্টি এটার মধ্যে নিজেদের মধ্যে বিভক্ত করে ফেলছে কিনা। কিন্তু মজার ব্যাপার দেখেন, শেষ হওয়ার পর ওবামা কিন্তু ঠিকই তাকে আবার তার ক্যাবিনেটে নিয়ে আসলেন, তাকে ফরেন সেক্রেটারি করলেন। তো এই ঘটনাগুলোই ঘটে, এই ঘটনাগুলোই ঘটার কথা। এটা আমরা দেখতে চাই। এখন এই যে হলো নির্বাচন হলো, তারপর আমাদের এগুলো শেষ। এরপর যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি কোনো দলের না, তিনি এই রাষ্ট্রের প্রধানমন্ত্রী হবেন। এটা হলেই প্রসেসটা আমাদের ঠিকঠাক মতো চলে আর কি। অনেক ধন্যবাদ। জাহেদ তো কোনো বিপদ দেখছেন না, আপনি কি বিপদের কোনো আশঙ্কা আছে আপনার মধ্যে? আমি অবশ্যই আশঙ্কা করছি, কারণ 1/11-এর পরে কি ঘটলো আমরা দেখলাম যে কিভাবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চরিত্র হনন করা হলো একটি পক্ষ থেকে বারবার। তো ফলে কি হলো, এই যে টেলিফোনের আলাপের মধ্য দিয়েই কিন্তু আমাদের সংঘাতের সূচনা হলো, দুই নেত্রীর টেলিফোন আলাপ। এরপরেই তো আসলে এত অসহিষ্ণু পরিবেশ তৈরি হয়ে গেল যে এরপর থেকে গণতন্ত্র রুদ্ধ হয়ে গেল। মানে এই যে ব্যক্তিগত ইগো, পরশ্রী কাতরতা, প্রতিহিংসা, এটা যখন রাজনৈতিক দলের শীর্ষ পর্যায় থেকে অ্যাড্রেস করা হয়, তখন কি হয়, রাজনৈতিক দলগুলোর কর্মী বাহিনীরাও আরও উজ্জীবিত হয়ে ওঠেন। সেই জায়গাটিতে ধরুন মাঝারি লেভেলের নেতারা করছেন, ঠিক আছে, স্লোগান দিচ্ছেন, একে অপরকে বিদ্ধ করছেন, কিন্তু যখন শীর্ষ পর্যায় থেকে, যদিও জাহেদ ভাই বলেছেন যে কেউ কারো নাম ধরেনি, কিন্তু এটাকে যদি সহিষ্ণুতায় রাখা যেত, দুই নেতা বেগম খালেদা জিয়ার ইন্তেকালের পর জামাতের আমির গেলেন, যেভাবে জড়িয়ে ধরলেন, মনে হলো তো সৌহার্দ্যপূর্ণ একটা বাংলাদেশ। কিন্তু ওই ঘটনার পর আমরা এই নির্বাচনের আজকের সময় পর্যন্ত যদি দেখি, এটা উত্তপ্ততা আরও বেড়েছে। শেরপুরের ঘটনাটা, এত বড় ঘটনা ঘটার তো কোনো দরকার ছিল না, এখানে হত্যাকাণ্ড ঘটে গেছে। এখন সামনে নির্বাচনে যদি এই ভোট কেন্দ্রগুলোতে এই ধরনের সহিংসতা ছড়িয়ে পড়ে, তাহলে তো ভয়াবহ অবস্থা। এটা অন্য নির্বাচনের তুলনায় তো মানে কমই বলা যাবে না, কম নাও হতে পারে। কেন? দেখুন, আজকে একটা গোয়েন্দা রিপোর্টে বলা হচ্ছে যে সীমান্ত থেকে প্রচুর পরিমাণ অস্ত্র ঢুকছে। এই নির্বাচনটা যেন প্রতিবারই ইলেকশনের সময় এটা আসে, এটা হয়। কিন্তু দেখুন, আসলে কি আমাদের সক্ষমতা আছে নির্বাচন কমিশনের, নাকি শুধুমাত্র তারা কথা বলে যাচ্ছে? এখন আমি ঢাকা ৮ আসনের কথা বলি, সেখানে কথার যুদ্ধের কারণে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠেছে। সেখানে নাসিরুদ্দিন পাটোয়ারি একদিকে, অন্যদিকে মির্জা আব্বাস।
এই যে দুজন প্রার্থী নির্বাচনী প্রচারণায় বের হচ্ছেন প্রতিদিনই তাদের নেতাকর্মীদের নিয়ে, কোনো একটি পক্ষ বা পরিকল্পিতভাবে কেউ যদি স্যাবোটেজ তৈরির উদ্দেশ্যে হামলা করে, সেই হামলা ঠেকাবার জন্য যথেষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি আমরা এই প্রচারণার সময়ে দেখছি না। আজকে নিচে যদি একটা বিস্ফোরণ হয়, এখানে আধা ঘন্টার মধ্যে পুলিশ আসবে বলে তো আমার মনে হয় না। একটা ভোট কেন্দ্রে যদি বাক্স নিয়ে কেউ দৌড় দেয়, সেটা বিএনপি জামাত যে কেউ হতে পারে, তাহলে কি হবে? তাহলে কি ঠেকাতে পারবে? সেই রকম ভেতর থেকে ইচ্ছা কি আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে তৈরি হয়েছে, বা নির্বাচন কমিশনের কর্তৃপক্ষের মধ্যে বা কর্মকর্তাদের মধ্যে তৈরি হয়েছে? শেরপুরের ঘটনাটা তো দেখেছেন। এটা কিন্তু চাইলে দুপক্ষে বসে ওইখানে, এটা তো এমন না যে তাৎক্ষণিক ঘটে গেছে, এটা ধীরে ধীরে ঘটেছে। আপনি নিশ্চয়ই ভিডিও ফুটেজ দেখেছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু দুপক্ষকেই ফাঁকা গুলি ছুড়ে, সাউন্ড গ্রেনেড মেরে ছড়িয়ে দিতে পারত, সেটা তারা করেনি। এক ধরনের ব্যর্থতার কাছে তারা নতজানু হয়েছে, ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে। তো আমরা যখন শীর্ষ পর্যায় থেকে এই ধরনের বিদ্ধ করার প্রবণতা দেখছি, তখন নেতাকর্মীদের মধ্যে স্বাভাবিকভাবেই ছড়াবে। আর এটা যদি ছড়িয়ে পড়ে ব্যাপকভাবে, তাহলে কি হবে? নির্বাচনটা তো সুষ্ঠু হবে না। এই নির্বাচনটাকে বানচাল করবার জন্য একটি পক্ষ তো বসেই আছে, তারা তো ওত পেতে আছে। আচ্ছা, 2024 সালের এই 5ই আগস্ট যদি গণ অভ্যুত্থান না হতো, এখন কি কোনো ধরনের নির্বাচন হওয়ার কথা? এখন তো নির্বাচন হওয়ার কথা না। এখন তো হয়তো 1 বছর পূর্ণ করতো সেই সরকার। তো নির্বাচন হচ্ছে কেন? এই গণ অভ্যুত্থানের কারণে। তাহলে দুটো রাজনৈতিক দল যদি উপলব্ধি না করতে পারে যে আমাদের সহনশীল থাকা উচিত, আমাদের পরস্পরের প্রতি শ্রদ্ধা থাকা উচিত, এই উপলব্ধি না হলে শেখ হাসিনা যে আচরণ করেছেন, সেই আচরণের পুনরাবৃত্তিই তো হবে। অনেক আপনার কাছে ফিরছি পরে। আর দর্শক, আমরা বিরতি যাচ্ছি, ফিরছি খুব তাড়াতাড়ি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন ফ্রন্টলাইন। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর জাহিদুর রহমান এবং আমিরুল মুমিনিন মানিক, দুজনকে আবারও স্বাগত। জাহিদ, কেমন হবে নির্বাচন, যে নির্বাচন নিয়ে আমরা কথা বলছি? আমি ভালো নির্বাচন হবে, মোটামুটি ভালো, মানে শ্রেষ্ঠতম নির্বাচন ডক্টর ইউনূস যেমন সবকিছু বাড়িয়ে বলে ফেলেন, ওরকম কিছু হবে না, কিন্তু ভালো নির্বাচন হবে, গ্রহণযোগ্য নির্বাচন হবে। মানিক ভাই যেটা বলছেন, একটা জায়গায় আমার দ্বিমত আছে যে দলের মধ্যে সহনশীলতা কমে যাচ্ছে। শেরপুরের ঘটনার কথা বললেন, আমি খুব দুঃখিত হয়ে কথা বলার জন্য, কিন্তু কথাটা বলে ফেলা ভালো অ্যানালিস্ট হিসেবে। আপনি কিছুটা তুলেছিলেন। একটা হচ্ছে কি হওয়া উচিত, ইউটোপিয়ান একটা চিন্তা করা যায়, মানে পৃথিবীতে যুদ্ধ চাই না, কেউ কেউ এই আলাপ করেন। ডক্টর ইউনূসকে আমরা দেখলাম এই আলাপ করছেন, উনি শান্তিতে নোবেল টোবেল পেয়েছেন যেহেতু। কিন্তু বাস্তবতা হচ্ছে পৃথিবীতে যুদ্ধ হয়েছে, প্রাগৈতিহাসিক কালে যুদ্ধ হয়, যুদ্ধ হবেও। সুতরাং প্র্যাকটিক্যাল বা প্র্যাগম্যাটিক চিন্তা হচ্ছে এটা এইরকম। এই জন্য ইন্টারন্যাশনাল রিলেশনস একটা স্কুল অফ থট আছে, এটা রিয়ালিস্ট স্কুল বলে। ও আইডিওলজিক্যাল আলাপ করে না, এটা ঘটে। তো এবার কি করা যায়? একটা বড় দেশ আর একটা ছোট দেশে চাপ করবে, দখল করে নিতে চাই, এবার কি করা যায়? ঠিক একইভাবে আমাদের এই অঞ্চলের নির্বাচন, ধরুন ভারত, আমরা বাংলাদেশকে সরিয়ে রাখি, ভারতের তো খুব লম্বা সময়ের গণতান্ত্রিক চর্চার হিস্ট্রি আছে। ভারতেরও নির্বাচনগুলো খুবই খুবই ভায়োলেন্ট হয়। পশ্চিমবঙ্গে এমনকি পঞ্চায়েত নির্বাচন, অবশ্য পঞ্চায়েত নির্বাচনে লোকাল ফ্যাক্টর থাকে বলে ইভেন বেশি ঝামেলা হয়। বিধানসভায় তো বটেই, লোকসভায় ঝামেলা হয়, মারামারি হয়, হত্যাকাণ্ড হয়। সত্যি বলছি, আমাকে যদি কেউ বলতেন যে এই পর্যায়ে এসে দাঁড়িয়ে ভায়োলেন্স কতটা হতে পারে, আমাকে যদি প্রেডিক্ট করতে বলা হতো তফসিলের আগে, আমি এর চেয়ে বেশি বলতাম। কারণ হলো, সরকারটা তো আসলে ঠিকঠাক মতো ফাংশনিং না, এটা তো ফ্যাক্ট। আমাদের মানে সরকারের অ্যাপারেটাসগুলো এতদিন পরে এসেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমরা বহু ঘটনায় দেখেছি ঠিকঠাক মতো পারফর্ম করতে পারেনি। সেই রকম দুর্বল, ইনকেপেবল একটা সরকারের মধ্যেও এইরকম সংঘাত যেহেতু কম হচ্ছে, এই ক্রেডিট আসলে সরকার নেই, ক্রেডিট রাজনৈতিক দলগুলোর। আমি বিশ্বাস করি যে প্রতিদ্বন্দ্বী দুই রাজনৈতিক জোট এই ডিসিশন নিয়েছে তাদের ভেতর থেকে যে তারা এটাতে যতটা সম্ভব তাদেরকে নিয়ন্ত্রণ করবেন। কিন্তু দিনের শেষে যেটা হয়, কয়েকটা জায়গায় মারামারিও হয়েছে, একজন খুবই দুর্ভাগ্যজনক, একজন মানুষ মারা গেছে। একটা মানুষ মারা গেলে এর কোনো ক্ষতিপূরণ হয় আমি জানি। আমি ধরে নিলাম নির্বাচনের দিন পর্যন্ত আমি খুব খুশি হব, না হলে আরও কয়েকজন মানুষ যদি জীবন হারান, তারপরও নির্বাচনটাকে আমাদের এক্সিস্টিং যে স্ট্যান্ডার্ড আছে সেই স্ট্যান্ডার্ডের সাথে যদি মিলাই, আমি খারাপ বলে মনে করি না। এবং আমরা মনে করি এখন পর্যন্ত যথেষ্ট। কেউ যেটা বলছেন যে নির্বাচন কমিশন তো একটা ভালো নির্বাচন উপহার দেওয়ার মতো সক্ষম না। ওই যে বললাম যে খামতিগুলো আছে, যদি এরকম হতো আগে যা যা করতো, যেমন করতো সেরকম যদি করতো, এই নির্বাচন খুবই ডিজাস্টারাস হয়ে যেত। আমি আবারও ক্রেডিট দিচ্ছি রাজনৈতিক দলগুলোকে।
তাদের কারণেই এখন পর্যন্ত নির্বাচন কমিশনের কোনো ক্রেডিট নাই। যদি খুব ভালো নির্বাচনও শেষ পর্যন্ত হয়, শেষ পর্যন্ত যদি আমরা খুবই আশা করি আর একজন মানুষও জীবন হারাবেন না, তেমন সিরিয়াস ইনজুরি হবে না, মারামারি হবে না, যদি এরকম যদি কিছু ঘটে থাকে, এর ক্রেডিট সরকার বা নির্বাচন কমিশনের নেওয়ার কিছু নেই। জাস্ট আমাদের দলগুলো অনেকটাই সুবোধ বালকের মতো কাজ করছে। তারা এই রিয়ালিটিটা বুঝতে পারছেন, এরকম একটা দুর্বল সরকারের অধীনে যদি সংঘাত হয়, নির্বাচন যদি ঠিকমতো না হয়, সেটা যদি প্রশ্নবিদ্ধ হয়, তাহলে কিন্তু সবার বিপদ আছে, সিরিয়াস বিপদ আছে। ধন্যবাদ। মানিক, আপনি কি এই এই ন্যারেটিভসের সঙ্গে একমত, যেটা বলছেন যে নির্বাচনটা মানে তিনি একটা ভালো নির্বাচনের মানে প্রত্যাশা করেন এবং তিনি বিশ্বাস করেন রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা বোধোদয় হবে শেষ মুহূর্তে? বোধহয় আছে, এখনো আছে, এখনো তারা খুব বাড়াবাড়ি কিছু করেননি। আমরা দৃশ্যমানভাবে সেটার ঘাটতি দেখছি। তবে যদি গোপনে বা আলাদাভাবে সমঝোতা হয় যে আমরা শেষ পর্যন্ত একটা ভালো নির্বাচন করব, তাহলে হয়তো সম্ভব হতে পারে। কিন্তু এর বাইরেও আমি মনে করি জনগণের যদি বিপুল উত্থান হয়, মানে একদম সকাল থেকে যদি সবাই ভোট কেন্দ্রে চলে যায়, সুশৃঙ্খলভাবে ভোট দিতে থাকে, জনগণ যদি সিদ্ধান্ত নেয় সম্মিলিতভাবে যে না, আমরা কোনো ধরনের কারচুপি হতে দেব না, ব্যালট ছিনতাই করতে কাউকে দেব না, আমরা ভোট কেন্দ্র পাহারা দিব, দলমত নির্বিশেষে যদি এটা করতে পারে জনগণ, মানে জনগণের বিপুল সংখ্যক উপস্থিতি, ভোটের হার যদি অনেক হয়, তাহলে এই নির্বাচনটাকে ঘিরে স্যাবোটেজ করা খুব কঠিন হবে। আমি যেটা মনে করি যে শ্রীলঙ্কায় গণ অভ্যুত্থান হলো 2022 সালে, নির্বাচন হলো 2024 সালে, সেখানে কিন্তু নতুন রাজনৈতিক দলের উত্থান আমরা হতে দেখেছি। দুটো পুরনো রাজনৈতিক দলের বিপরীতে দিশানায়ক সেখানে দায়িত্ব পেয়েছেন, একদম নতুন হিসেবেও জনগণের বিপুল সমর্থন পেয়েছেন। এখন আমরা ওই রকম প্রত্যাশা করেছিলাম যে নতুন রাজনীতি, নতুন বন্দোবস্ত সত্যিকার অর্থেই এই যে শব্দগুচ্ছগুলো মানে সফল হয়ে উঠবে। কিন্তু আমরা দেখলাম আবারও দ্বিদলীয় বৃত্ত, একদিকে বিএনপি, একদিকে জামাত। যারা নতুন রাজনীতির কথা বলেছিলেন তারা দুই দলে ভাগ হয়ে গেছেন। এখন জনগণের সামনে যে সুবর্ণ সুযোগ আছে সেটা হচ্ছে, আমি মনে করি যে ব্যক্তি দেখে প্রার্থী নির্বাচন করা উচিত, প্রতীক না, ব্যক্তি। যে ব্যক্তি দুর্নীতি করবে না, যে ব্যক্তি 18 মাসে সুন্দর আচরণ করেছে, ঋণ খেলাপি নয়, যে ব্যক্তি জনগণ বান্ধব, যে ব্যক্তির কাছে কথা বলার জন্য যাওয়া যাবে। আমি আমার এলাকার এক প্রার্থীকে আজবার ফোন করে পাইনি, এখন সে প্রচারণা চালাচ্ছে। তাহলে নির্বাচিত হবার পর আমি কি পাবো? নিঃসন্দেহে পাবো না। যে ব্যক্তিকে আমি কাছে পাবো, যাকে ভোট দিলে আমার কথা শুনবে, কম করে হলেও কথা শুনবে, তাকে ভোট দেওয়া উচিত। প্রতীকের চেয়ে বরং ব্যক্তিকে প্রাধান্য দেওয়া উচিত। কারণ আমাদের সামনে দুটো বিষয় রয়েছে খুবই গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে যে গণ অভ্যুত্থানের পরের নতুন বাংলাদেশে জাতীয় অগ্রগতি এবং জাতীয় নিরাপত্তা। তো অগ্রগতির জন্য অবশ্যই অর্থনীতি একেবারে ভঙ্গুর অবস্থায় আছে, এটাকে টেনে তুলে ধরে একটা জায়গায় পৌঁছাতে হবে আমাদেরকে। এখন তো শুধুমাত্র রেমিটেন্স, যোদ্ধাদের রেমিটেন্স দিয়ে আমরা এই সময়টাকে কাটিয়ে দিলাম, কিন্তু এটা তো কোরামিন দিয়ে একজন মানুষকে বাঁচিয়ে রাখার মতো। তো সেই জন্যে অর্থনীতির অগ্রগতির জন্যে যে শক্তি বা যে জোট ক্ষমতায় আসলে ভালো করবে, স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত হবে, যে ব্যক্তির উপর আস্থা রাখা যায়, ওই রকম ব্যক্তিকে নির্বাচিত করা উচিত, প্রতীক না দেখে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমাদের জাতীয় নিরাপত্তাও খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। নানা কারণে আমাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বা আমাদের ম্যান্ডেট অন্যরা ছিনিয়ে নিচ্ছে। আমাদের জনগণ ভোটই দিতে পারেনি 16 বছর, সেখানে এত চমৎকার একটা সুযোগ তৈরি হয়েছে। যদি স্বতন্ত্র প্রার্থীরাও এগিয়ে আসতে পারে, স্বতন্ত্র প্রার্থীরাও বিজয়ী হয়, তাহলে তারাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে, যদি তারা সৎ থাকার প্রতিজ্ঞা করে, দুর্নীতি না করার প্রতিজ্ঞা করে। দেখুন, এই নির্বাচনে দুই জোটের দুইটা বড় চ্যালেঞ্জ আছে। একটা চ্যালেঞ্জ হচ্ছে যে বিএনপির চ্যালেঞ্জ বিদ্রোহী প্রার্থী, 92 জন বিদ্রোহী প্রার্থী আছে। সেখানে কোনো কোনো প্রার্থী বিপুল শক্তিশালী, জনপ্রিয়, বেরিয়ে যেতে পারে। কিন্তু তো খারাপ ফলাফল যদি বিএনপি করে, এটা একটা অন্যতম কারণ হবে যে বিদ্রোহী প্রার্থীদের ভোট কেটে নেওয়া। আর জামাতের জন্য সেটা হচ্ছে যে ব্যক্তিগত ব্র্যান্ডিং। জামাত একটা ইন্টারনাল জরিপ করেছে, সেখানে তারা দেখছে যে কোনো কোনো আসনে ব্যক্তির চেয়ে তাদের প্রতীকের জনপ্রিয়তা বেশি। মানে জামাতের সারা দেশের ইমেজের কারণে ব্যক্তি ব্র্যান্ডিং তারা করতে পারেনি। এটা একটা জামাতের জন্য বড় চ্যালেঞ্জ। তো এই চ্যালেঞ্জগুলো দুটো জোটের জন্যই আছে। সকল চ্যালেঞ্জ পেরিয়ে আমি
এই দফায় শেষ যে মন্তব্য করতে চাই, নির্বাচন কমিশন আরপিও সংশোধন করে একটা বিধি তৈরি করেছিল যে সোশ্যাল মিডিয়ায় কোনো অপপ্রচার, গুজব বা ফেক নিউজের ছড়াছড়ি দেখলে আমরা ব্যবস্থা গ্রহণ করব। একটা সেলও আছে নির্বাচন কমিশনের, খুব স্বল্প পরিসরে 2-1 দিয়ে এই সেল পরিচালনা করা হচ্ছে। দেখুন, এত অপপ্রচার হচ্ছে, দুই পক্ষই একদম সাপে নেউলে ঝগড়ায় উদ্ধত হয়েছে, কিন্তু এগুলো থামাবার জন্য বা ফেক নিউজ চিহ্নিত করবার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেই। ফলে কি হচ্ছে যে এক পক্ষ আরেক পক্ষের দিকে কিন্তু মাঠেও সংঘাতে জড়িয়ে পড়ছে। তাহলে নির্বাচন কমিশনের কাছে আমরা কিভাবে প্রত্যাশা করি? এখন ভরসা কেবল জনগণ। যদি জনগণ ভ্যানগার্ডের মতো দাঁড়িয়ে যায় যে আমরা একটা সুন্দর নির্বাচন চাই, করতে হবে, তাহলে নির্বাচন হবে, অন্যথায় আমি কোনো আশা দেখি না। অনেক ধন্যবাদ। আপনি যেটা কি হচ্ছে যে ভোটারের উপস্থিতি নিয়েও কিন্তু কথা হচ্ছে। কেউ কেউ পর্দার আড়ালে থেকেও তারা কিন্তু ভোটারের উপস্থিতিটা কম দেখানোর জন্য, যাতে কম হয় সেই চেষ্টাও আছে। এখানে কিন্তু রাজনৈতিক দলগুলোর দায়িত্বটা অনেক বেশি। একেবারে একমত। আমি একটা জিনিস একটু ডিফার করি মানিক ভাইয়ের সাথে, সেটা হলো কোনো ক্রমেই সংসদ নির্বাচনে ব্যক্তিকে প্রধানত দেখে ভোট দেওয়া উচিত না। মানে আমরা দীর্ঘদিন এই আলাপগুলো করেছি, আমাদের জনমানসে, এটা আমাদের দোষ না, আমাদের এভাবেই হয়েছে। এমপিকে আমরা লোকাল গভর্নমেন্টের নির্বাচন মনে করি, যে আমাদের লোকাল গভর্নমেন্টের চেয়ারম্যান আছে, ওনার কাছে আমি সমস্যার জন্য যাব, উনি আবার ব্রিজ বানাবে, কালভার্ট বানাবে, উনি টিআর কাবিটা পাবেন, উনি রাস্তা বানায় দিবেন, উনি শীতবস্ত্র বিতরণ করবেন, উনি স্কুলের কমিটিতে থাকবেন, ওনাকে আমার বাচ্চার ভর্তির জন্য ধরবো। বহুকাল ধরে আমরা এই আলাপগুলোর বিরুদ্ধে কথা বলেছি। আমাদের এমপিদেরকে উপজেলা পরিষদের উপদেষ্টা হিসাবে দেয়া হয়েছে, আইনে 25 ধারায় আছে। ফলে তিনি এগুলোর মধ্যে থাকেন, এগুলো নিয়েই থাকেন। আমরা চাই তাদেরকে এখান থেকে তুলে নিয়ে আসতে। একটা সংসদ নির্বাচন, পার্লামেন্টারি সিস্টেমে আমরা একজন এমপি নির্বাচন করি টেকনিক্যালি, কিন্তু আমরা আসলে একটা সরকার নির্বাচন করছি। সুতরাং ভোটারদের ভোট দিতে হবে কোন দলকে তারা ক্ষমতায় চান সেটা দেখে। এর মধ্যে কি ব্যক্তি একেবারেই আসবে না? আসবে। কারণ হলো এটাও ফ্যাক্ট যে দলগুলোর মধ্যে এই স্বৈরাচারী মানসিকতা থাকা উচিত না যে আমি যাকে দিয়ে দেবো সেই জিতে যাবে, অত্যন্ত বিতর্কিত বাজে লোককে দেব, এটাও প্রায়োরিটি আসবে, কিন্তু এটা প্রধান প্রায়োরিটি শুড নট বি। প্রধান প্রায়োরিটি হচ্ছে সব দিক বিবেচনায় এক একজন এক এক দিকে তাকাবেন। কারণ ভ্যালু তো পারসেপশন, ভ্যালু হচ্ছে পারসেপশন। আপনি মনে করতে পারেন যে এই দলটা এরকম হতে পারে যে সে একটু কম দুর্নীতি করতে পারে, বা তার যে ক্যান্ডিডেট তিনি কম দুর্নীতি করেছেন বলে মনে করেন। কিন্তু আপনি যদি মনে করেন যে না, এই দলটা আমির কোনোদিন নারী হতে পারবেন না, প্রধান কোনোদিন নারী হতে পারবেন না, এই দলটা নারীদের প্রতি এই ধরনের ডেরোগেটরি কথাবার্তা বলেন, এটা কারোর কাছে ওজন বেশি হতে পারে। সুতরাং ক্যাম্পেইন হোক, ক্যাম্পেইন হয়ে মানুষ ডিসাইড করুক কোন দলকে ক্ষমতায় পাঠাবে। আমি মনে করি সংসদ নির্বাচন আদতে মানে ব্যক্তি ম্যাটার করে না, ম্যাটার করা উচিত না, কম ম্যাটার করা উচিত। ম্যাটার করে না আমি তাও বলছি না, কারণ ওই যে বললাম মানুষের মাইন্ডসেট থেকে তো সরাতে পারবেন না। মানিক ভাই 8বার ফোন করেছেন, পান নাই, উনি ইলেকশনের পর আবার ফোন করতে চান বারবার। কিন্তু এমপির কাজ হচ্ছে স্টেটের পলিসি তৈরি করা, এমপির কাজ হচ্ছে আইন প্রণয়ন করা, আইন সংশোধন করা, স্টেটের কি পলিসি হবে সেটা করা। বিরোধী দল হলে, এমনকি সরকারি দল হলেও, যিনি সরকারের অংশ না, মানে মন্ত্রিসভার অংশ না, তিনি সরকারি দল হলে তো তিনি বেসরকারি সদস্য, সরকারের জবাবদিহিতা নিশ্চিত করা, তারা রাষ্ট্র চালাবেন, এই কথাগুলো হওয়া দরকার। কিন্তু যেহেতু মানুষের মাইন্ডসেট এটা আছে, দলগুলো এই জন্য চেষ্টা করে যে মানুষের সাথে ভালো ইমেজ আছে, মানুষের সাথে ভালো ইন্টারাকশন আছে, এটা কাটতে সময় লাগবে। কিন্তু আস্তে আস্তে আমাদের এই আলাপগুলো মাঠে আনতে হবে যে এটা আদতে লোকাল গভর্নমেন্ট ইলেকশন না। আপনি আপনার যদি সুবিধা চান তো আপনি একজন ভালো মেয়র নির্বাচন করেন, আপনি যিনি আপনার জন্য সবসময় আপনার সাথে থাকবে। আপনি একজন উপজেলা চেয়ারম্যান নির্বাচন করেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচন করেন, যিনি রাত দিন সবসময় আপনার যে কোনো প্রয়োজনে থাকবেন, সেটা আরেক কাজ। এমপি যেখানে স্কুল কমিটির চেয়ারম্যান, জি আমরা এগুলোর বিরুদ্ধে আমি প্রচুর লেখালেখি করেছি, আমরা এগুলো নিয়ে প্রচুর কথাবার্তা বলেছি। অনেক ধন্যবাদ। আপনি কি এটার সাথে একমত না? জাহেদ ভাই যেটা বললেন যে আমরা তো পিআরএ নির্বাচন করলাম না, জাহেদ ভাই যেটা বললেন যে পিআরএ নির্বাচন করলে কিন্তু ঠিক আছে যে একটা মতবাদ বা মতাদর্শ, একটা জোটকে আমি নির্ধারণ করব। আমরা কিন্তু পিআর করলাম না এই কারণেই যে আমি প্রার্থী দেখে দেখে পছন্দ করব। ধরুন আমি 8বার ফোন করেছি, যাকে আমি পাইনি সে কতটা অসচেতন, সে যদি আইন প্রণেতা হয় তাহলে সেইখানে কতটা সচেতন বা কতটা স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করবে। আমার এলাকায় যদি ঋণ খেলাপি প্রার্থী থাকে, আমি কেন তাকে দেব? আমি যদি তার দল দেখি, তার দল হয়তো ভালো নীতি পলিসি উত্থাপন করেছে জাতির সামনে, কিন্তু সে কি প্রয়োগ করতে পারবে? সে তো আবার গিয়ে ব্যাংক লুট করবে, তাকে আমি কেন দেব? আমি তো আনুপাতিক পদ্ধতি, আমি কিন্তু সবসময় বিরোধিতা করেছি আপনার টকশোতে গিয়েও, যে আনুপাতিক পদ্ধতি প্রয়োজন নেই আমার।
আমার প্রত্যেকটা জায়গায় নেতৃত্বের উত্থান হওয়া প্রয়োজন। গণ অভ্যুত্থানের পর আমরা যে স্বপ্ন দেখেছি, আমিও যেন সংসদ সদস্য হতে পারি, আমার কোনো দল নেই, কিন্তু আমি যেন দাঁড়িয়ে মানুষের পক্ষে কথা বললে মানুষ যেন আমাকে ভোট দেয়, আমার দল দরকার নেই। মানুষ যদি বেছে বেছে প্রতিনিধি নির্বাচিত করে এবং তারা যদি স্বচ্ছতার নমুনা দেখাতে পারে, তাহলে রাষ্ট্রীয় পর্যায়ে নীতিতেও তো এগুলো প্রভাব পড়বে। কিন্তু যারা কেবলমাত্র নীতির কথা বলছে, একটি দল ধরুন বা দুটি দল নীতির কথা বলছে, কিন্তু সেই নীতি কারা প্রয়োগ করবে সেটাও তো আমার দেখা উচিত, নইলে তো আমি বিপদগ্রস্ত হব। এখন উনি তো শুধু পলিসি বানাবেন না, যিনি জনপ্রতিনিধি হবেন তিনি যদি খারাপ হন, তাহলে ওই এলাকার জনগণকে বিষিয়ে তুলবে, সে অপকর্ম করবে, সে নানা ধরনের ভয়াবহ কর্মকাণ্ড করবে, তার গুন্ডা বাহিনী তৈরি হবে, সে আমাদের উপর অনেক কিছু চাপিয়ে দেবে, সুশাসন তৈরি হবে না। সেই জন্য আমি মনে করি যে কেবল দলগতভাবে অন্ধ না হয়ে মুক্ত দৃষ্টিতে যে ব্যক্তিটি ভালো আচরণ করেছে আমার সঙ্গে 18 মাস, যে ব্যক্তিটি সজ্জন, যাকে পাওয়া যায়, তাকেই আমি ভোট দিতে চাই। এটা হলো আমার লজিক, মানে আমি মনে করি। নইলে তো আমি আবার ওই আগের মতোই বিপদগ্রস্ত হব। আগে কি হয়েছে, এলাকায় এলাকায় গুন্ডা তৈরি হয়েছে, তো সেখানে সেবা নিতে গেলে ওই গুন্ডাদের বৃত্তের মধ্যে থেকেই সেবা নিতে হয়েছে, ঘুষ দিতে হয়েছে, দুর্নীতি হয়েছে, দুর্বৃত্তায়ন হয়েছে। তো আমি নীতি হয়তো খুব সুন্দর উপস্থাপন করলাম, কিন্তু ব্যক্তিটাকেও আমার দেখা প্রয়োজন। এখন ব্যক্তি ভালো হলো না, নীতি খুব ভালো হলো, তাতে আমার মনে হয় যে কোনো ফলপ্রসূ হবে বলে মনে হয় না। অনেক ধন্যবাদ। জাহেদ কি না, ওই বিতর্ক একই জায়গায়, সেটা হলো আপনি ব্যক্তি দেখে ভোট দিলেন, এরপর রাষ্ট্রীয় পর্যায়ে এমন পলিসি বাস্তবায়িত হলো যেটার আপনি আবার ঘোর বিরোধী। তখন আপনি আপনার নিজেরটা দেখতে গিয়ে, লোকালি কিছু সুবিধা পাবো দেখতে গিয়ে আপনি এমন কিছু করতে পারেন যে আপনি রাষ্ট্রকে আপনার বিবেচনায়, এটা সাবজেক্টিভ, এটা সাবজেক্টিভ। যেমন ধরুন, নাম ধরেই বলছি, জামায়াত ইসলামী শরিয়া কায়েম করবে কি করবে না, একটা ডিবেট আছে। ওনারা আমি প্রায় বলি যে আমার সাথে অন্তত 5-6 জন এমপি ক্যান্ডিডেট যারা আছেন, তখন তো তারা শো করতে পারতেন, এখন এলাকায় চলে গেছেন, আমার সাথে বসে বলে গেছেন শরিয়া কায়েম করবেন। শরিয়া কায়েম করা উচিত অনুচিত, ভালো খারাপ ইজ এ ডিফারেন্ট ডিবেট। কোনো একজন যদি মনে করেন যে এটা করা ঠিক হবে না, ধর্ম মানুষের ব্যক্তিগত পর্যায়েই থাকবে, তো উনি এলাকার মনে করলেন যে জামাতের ইনি ভালো হলেন, কিন্তু এই ভালো মনে করতে করতে গিয়ে কেন্দ্রীয়ভাবে ধরে নিলাম ওনার আগে শরিয়া কায়েম করতে চেষ্টা করবেন কিনা আমি জানি না। কারণ আমরা আমিরকে, আমি এই কথা অনেকদিন থেকে দাবি করছি, তাকে নিজ মুখে প্রকাশ্যে বলতে হবে আমরা শরিয়া কায়েম করছি না। আমরা অমুকের মুখে তমুকের মুখে শুনি যে আমিরের সাথে কথা বলে বের হয়ে, তো এটা যখন হয় না, ওনারা যাওয়ার পর যদি করেন, যেমন উদাহরণ দিই, নারী যে জামাতের আমির হতে পারবে না, এটা কনস্টিটিউশনে লেখা নাই, তো আমি ওনার কোন কথা বিশ্বাস করব? আমি পড়েছি, আমি এটা একটা কলাম লিখতে গিয়ে আবার পড়লাম, ওনাদের তো শর্তে 1 নম্বর লেখা উচিত ছিল যে তাকে অবশ্যই পুরুষ হইতে হবে, লেখা নাই তো ওখানে। তো ওনার লেখেন নাই, কিন্তু উনি তো বাস্তবে তাই দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন, তাদের নারী নেত্রীরাও দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন যে আমরা এটা জেনেই দল করতে এসেছি। তো ওনাদের আর হিডেন কি আছে আমি তো জানি না। এই জন্যই বলছি, যখন আপনি এটা করছেন, কারো কারো কাছে এটা মনে হতে পারে, তো ওই দেখে দেখে ভোট দিলে এটা স্টেটের পলিসি পাল্টে গেল, স্টেটের নেচার পাল্টে যেতে পারে, মানুষকে এগুলো হয়তো তারা বিবেচনায় রাখবেন। আমি সেই প্রসঙ্গটা বলছি। এই জায়গায় একটা বিষয় আমি যুক্ত করতে চাই যে শরিয়া আইন, এটা কি শরিয়া আইনের কায়েমের জন্য কোনো নির্বাচন হচ্ছে কিনা? এটা তো শরিয়া আইন কায়েমের কোনো নির্বাচন আমি হচ্ছে বলে দেখছি না। কিসের নির্বাচন হচ্ছে? এইটা সংসদীয় নির্বাচন হচ্ছে, এর মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতায় যাবে যে কোনো রাজনৈতিক দল। একটা জিনিস বলি, মানে আমি না অনেক জায়গায় এই আলাপটা তো আছে, এটা আমি শেষ করি, আপনি অবশ্যই বলবেন, এটা আমি শেষ করি, হাতে সময় কম। এখন যদি কেউ শরিয়া আইনের কথা বলে বা বলে যে আমি শরিয়া আইন করব, তাহলে এই সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে, ইসলামী আন্দোলন বলছে সেটা এই সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এখানে শরিয়া আইনের সুযোগ কি? তাহলে আপনি জুলাই সনদে কেন অংশ নিলেন? তো ওই সময় তো আপনি বলেন নাই, যখন জুলাই সনদ তৈরি হলো, ন্যাশনাল একটা চার্টার, সব রাজনৈতিক দল থাকলো, ইসলামী সংগঠন, বাম সংগঠন, আমি আপনাকে একটা প্রশ্ন, তখন ওইখানে বলতে পারতো যে আমরা এই সনদ চাই। আমি একটা প্রশ্ন করি সহজ, মানে আমির সাহেব এটা পাবলিকলি ঘোষণা দিতে সমস্যা কোথায়? আচ্ছা, যে আমরা শরিয়া আইন করছি না, ক্ষমতায় গেলে। না, আমি সময় আছে কিনা, আমি যদি জামাতের আমির হতাম বা আমি যদি জামাতের প্রেস উইং এর সদস্য হতাম, তাহলে এটা কিভাবে ব্যাখ্যা করতাম সেটা আমি বলতে পারি, কিন্তু আমি যেহেতু না, এই দুটো আমার ব্যাখ্যা আছে, ওনারা ইসলামী ভোটও, যারা ইসলাম শরিয়া কায়েম করতে চায় তাদের দীর্ঘদিন তারা এটা করেছে, তাকেও চান। এটার মধ্যে হচ্ছে যে আপনি যদি শরিয়া কায়েম করতে চান, এটা হচ্ছে কেন দুই রকম ভোটার। জামাত তো দীর্ঘদিন কি আন্দোলন করেছে, আমরা ছোটবেলায় স্লোগান শুনতে শুনতে বড় হয়েছি। আমি এইচএসসি যে কলেজে পড়েছি সেখানে শিবিরের প্রভাব ছিল, আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই, এই ছিল ওদের দুটো বাক্য। সো আল্লাহর আইন চাই, এটা শুনে কিন্তু তাদের একটা ভোট ব্যাংক আছে।
উনি ওটা হারাতে চান না, সেজন্য এই ঘোষণাটা দেন না। আবার শরিয়া কায়েম করব যদি বলে ফেলেন, তাহলে যে উনি যেটা বলছেন এই কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কে সম্ভব কিনা, বিদেশিরা কিভাবে দেখবে, ওয়াশিংটন পোস্টে বা মার্কিন কূটনীতিক বলেছেন ও যদি এই ঘোষণা দেয় তাহলে আমরা 100% ট্যারিফ দিয়ে দেব, দেশের মধ্যে ব্যাকল্যাশ হবে, তাই আবার এটা সরাসরি বলছেন উনি। এখানে এই নির্বাচিত হয়ে আগে আসতে হবে যদি শরিয়া কায়েম করতে চায়, তাহলে দুটো পন্থা আছে, যে 2/3 ভোট পেতে হবে সংসদ এটা আগে আমাকে জানাতে হবে যারা তো। সংবিধান, হ্যাঁ ম্যান্ডেট প্রয়োজন, না, মেমোরেন্ডাম প্রয়োজন, না, memorandum বা প্রয়োজন, না, না, তখন মানিক আপনাকে ভাই, ভোট করতে না, হবে, না, না, তখন আরেকটা আপনাকে ভোট না, দিতে সেটা হবে। পরে, আগে আমাকে জানাতে হবে আমি শরিয়া কায়েম করব, আমাকে ভোট দাও, সেটা জানিয়ে ভোট নিতে হবে। আপনি অন্য কথা বলে ভোট নিয়ে 2/3 পাওয়ার পর এটাই বলবেন এই পয়েন্ট আমার আমি 2/3 বলছি হয়ে গেল। যে তাহলে তো প্রতারণা হবে। হ্যাঁ, একদম তাই, একদম যদি তাই। আপনি এখন বলেন, যদি এখন জামাত বলে যে আমি শরিয়া আইন করব, তাহলে এটা এই সংবিধানের মধ্যে তো সেই বিধি ব্যবস্থা নাই, তাই না? না, এখন আপনি 2/3 পাওয়ার পর বলবেন। আপনি 2/3 পাওয়ার পরে বলতে পারবেন না, আপনি আরেকটা ভোট করতে হবে যে আমি শরিয়া আইন কায়েম করতে চাই। সেটা তো সেই জায়গা থেকে, আমাদের ইতিহাস তো এটা বলে না এটা বলে না, সেই জায়গা থেকে আমি মনে করি জামাত তো বলেছে যে এটা আমি ধারাবাহিকভাবে তো শুরুতে গিয়ে করতে পারবো না, এটা গ্র্যাজুয়ালি আমার করতে হবে, বা সমাজ যদি চায় সেটা করতে হবে। আচ্ছা আমি ছোট্ট করে বলি, না, সময় যে- নেই তো। সময় নেই একদম। আচ্ছা একদম সময় নেই। তো সুতরাং শরিয়া আইনের বিতর্কটা যারা নিয়ে আসছেন, বা এটা নিয়ে এত আলোচনার কিছু নেই, এই নির্বাচনটা শরিয়া শাসন কায়েমের নির্বাচন না। আচ্ছা মানিক ভাই, আমি যতদূর বুঝি আর কি, জামাত আপনার চাইতে যারা এমপি ইলেকশন করছে তারা একটু বেটার বোঝে। 6 জন 5-6 জন আমি রেকর্ড দেখাতে পারবো। আমি তো আমার না, কথা না, বলছি, না, আমার সেটা চেয়ে better বলছি না, বোঝে না সেটা কেন? না, সেটা বলছি না, না। আমি- জামাতের আমি কি বলছি জামাতের দেখেন। 5-6 জন না, না। এমপি প্রার্থী, 5-6 জন এমপি প্রার্থী আমার সাথে বসে বলেছেন তারা শরিয়া কায়েম করবেন। জাহিদ না, আমাকে তাহলে আর শেষ কি করতে বলবো? হচ্ছে, প্লিজ, দাদা, অনেক সময় দাও। এই আমাদের নির্বাচনের সুযোগ এই কোথায়? নির্বাচন- আমি সেটা জানি না তো। সুতরাং এই আরে আলোচনা তো আমাদের অপন্থেয়। হাতে সময় নেই, আচ্ছা, প্লিজ। আচ্ছা, আচ্ছা। তারা এমপি ইলেকশন জাহিদ, অনেক ধন্যবাদ আপনাকে, মানিক আপনাকেও ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আপনারা যারা অনুষ্ঠান দেখলেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।